এখন দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভায় গত 29 তারিখে 29শে জুন 2026 একটা বিল পাস হয়েছে এবং সেই বিল পাস হয়েছে, তাতে 176 জন পক্ষে ভোট দিয়েছে বিলের পক্ষে এবং 41 জন বিরুদ্ধে ভোট দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিলটা পাস হয়েছে। পরবর্তীকালে জানা যাচ্ছে তো 11ই জুলাই রাজ্যপাল তাতে সই দিয়েছেন, কিন্তু তারপরে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে বিলটা নাকি আইনে পরিণত হয়েছে, অ্যাক্ট হয়ে গেছে এবং সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে এমনকি গুগল, এআই সবাই বলছে এটা আইন হয়ে গেছে। এমনকি রাজ্যের সবচেয়ে যে দায়িত্বশীল মানুষটি, যাকে নাকি পশ্চিমবঙ্গের মানুষ যাকে নির্বাচিত করেছে, সর্বোচ্চ ক্ষমতার মসনদে বসিয়েছে, তিনিও দাবি করছেন প্রকাশ্যে যে এটা গুন্ডা দমন আইন হয়ে গেছে এবং এতে নাকি ওই গত এক সপ্তাহ আগে যে আপনার কলকাতায় মিছিল বেরিয়েছিল যন্তর মন্তরের পুলিশি বর্বরতা এবং নির্মমতার বিরুদ্ধে, সেখানে তাদের বিরুদ্ধে নাকি গুন্ডা দমন আইন প্রয়োগ করবেন এবং তিনি আরও প্রকাশ্যে দাবি করেছিলেন যে তাতে এমন সাজা দেবেন যে নাকি 3 পুরুষ তারা কেউ ভুলতে পারবে না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা এখনো পর্যন্ত গেজেট নোটিফিকেশন হয়নি। রাজ্যপাল বা রাষ্ট্রপতি সইয়ের পরে গেজেট নোটিফিকেশন বাধ্যতামূলক এবং সেই গেজেট নোটিফিকেশন এখনো পর্যন্ত গুগলও দিতে পারেনি, আপনার এআই দিতে পারেনি, কোনো মিডিয়া দিতে পারেনি, কোনো নেতা দিতে পারেনি যে কোথায় সেই গেজেট নোটিফিকেশন নাম্বার কত, মেমো নাম্বার কত বা তার পিডিএফটা কি আছে কই দেখান দেখি, কেউ দেখাতে পারেনি। ফলে সেটা এখনো পর্যন্ত আইনে পর্যবসিত হয়নি। এবং ভাই এটা মনে রাখা দরকার, একটা আইন শুধু পাস করালেই হবে না, কারণ ভারতবর্ষে একটা সংবিধান আছে এবং সংবিধানের যে মৌলিক অধিকার আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 22 সেখানে বলা আছে যে মানুষের কি কি অধিকার। ফলে আপনি সেগুলোকে, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কাটেল করে সংবিধান বিরোধী একটা আইন যদি বিধানসভায় গায়ের জোরে বা সংখ্যার জোরে পাস করে নিলেই সেটা আইন হবে না। আদালতে একাধিক মামলা ইতিমধ্যে ফাইল হয়েছে এই মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সেখানে কলকাতা হাইকোর্ট থেকেই জানা যাচ্ছে যে আপনারা মামলাগুলো ফাইল করেছেন বটে যে তথাকথিত গুন্ডা দমন আইনের বিভিন্ন ধারা এবং উপধারার বিষয়ে, কিন্তু সেই আইনটা এখনো পর্যন্ত অ্যাক্ট অর্থাৎ চূড়ান্ত আইনে পরিণত হয়নি, কারণ সেটা এখনো গেজেট নোটিফিকেশন হয়নি। কলকাতা হাইকোর্ট বলে তার এখন শুনানির প্রয়োজন নেই। অথচ সমস্ত মিডিয়া, সমস্ত ছোট বড় বিভিন্ন সাইজের নেতারা শাসক দলের, তারা দাবি করছে গুন্ডা দমন আইন হয়ে গেছে। কিন্তু যেটা আইনটা আনা হয়েছে এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, মানবতা বিরোধী এবং যে কেন্দ্রীয় যে আইন আছে এনএসএ, সেই আইনের সঙ্গে সংঘর্ষশীল। কেন্দ্রে একটা আইন আছে, তাছাড়া যে আমাদের এক্সিস্টিং যে বিভিন্ন ল, বিশেষ করে যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার, সেখানে বিভিন্ন ধারায় যারা কেউ গুন্ডামি করে, বদমাইশি করে, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার এবং তাদের শাস্তির যথেষ্ট বিধান, যথেষ্ট ধারা, সেখানে শাস্তির সুযোগ রয়েছে। তারপরে নতুন আইন কেন? আসলে এটার অপব্যবহারের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল বা শাসক দলের অন্যায়, অপকর্ম, অপদার্থতা এবং অযোগ্যতার বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, যারা মুখ খুলবে, তাদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহার হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তিনি দাবি করেছেন 34 বছরের বামফ্রন্ট সরকার এবং 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারে অনেক গুন্ডামি হয়েছে, সেই গুন্ডাদেরকে নাকি সোজা করার জন্য এই আইনের দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী বোধহয় নিজেই তখন ভুলে যান তিনি তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজত্বকালের 9.5 বছর কিন্তু এই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং শুধুমাত্র প্রশাসনের নয়, দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ফলে তিনিও যে তার মধ্যে পড়েন সেটা কিন্তু ভুলে যান তিনি। ঠিক একই সঙ্গে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কে সবচেয়ে বেশি গুন্ডামিমূলক কথাবার্তা বলছে, যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার থ্রোয়িং, তার অ্যাটিটিউড, প্রত্যেকটা শব্দচয়ন, চশমার ওপর থেকে দেখা এবং যে ভাষায়, যে ভঙ্গিতে, যে ভাবে হুমকি ধমকি প্রতি মুহূর্তে দিয়ে চলেছেন কোন মানুষটি, বাংলার মানুষ কিন্তু দেখছে।
ফলে গুন্ডা সবচেয়ে বড় কে, বা আসলে আমরা সবাই জানি গুন্ডারা কাদের সঙ্গে থাকে? গুন্ডারা সাধারণভাবে শাসক দলের সঙ্গে থাকে। অনেক বড় বড় মানে বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে বেড়ানো অনেক বড় বড় রথী মহারথী, তাদেরকে গুন্ডা বলেই বাংলার মানুষ জানে, তারা গুন্ডামি করেই বেড়ায়। কিন্তু তারা এখন অনেকেই জার্সি বদলে এখন শাসক দলের এখন মন্ত্রী নেতা হয়ে গেছেন। ফলে গুন্ডা দমন আইন বিরোধীদেরকে শুধুমাত্র যে জব্দ করার জন্য, তাদের প্রতিবাদ, তাদের প্রতিরোধ, শাসকের অন্যায় অপকর্মর বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই আইন আনার প্রচেষ্টা হচ্ছে। কিন্তু এই আইন আশা করি মহামান্য সুপ্রিম হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট প্রয়োজনে মহামান্য সুপ্রিম কোর্টেও মামলা গড়াবে যদি এই আইন বাতিল না হয়। কারণ ভারতবর্ষের যে সংবিধান, সেখানে যে আর্টিকেল 22-তে বলেছেন যে কেউ মানুষ অ্যারেস্ট হলে তার কী কী সুবিধা আছে বা কী কী তিনি মানে ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি যেতে পারবে, তাকে বিচার করতে হবে, বিচারের সুযোগ দিতে হবে। কিন্তু বিনা বিচারে 1 বছর আটক, এ তো কালা কানুন, এ তো মানবতা বিরোধী, এটা হতে পারে না। এটা আসলে তড়িঘড়ি করে কোনো ভাবনা চিন্তা না করেই এই শাসক দল এই আইন এনেছে। এর আগেও দেখলাম হঠাৎ করে সুরাবর্তী এভিনিউর নাম বদলে দিয়ে গোপাল পাঁঠা অর্থাৎ গোপাল মুখার্জির নামে করেছে। কি সুরাবর্তী নাকি ওই সমস্ত ওই 46-এর মানে রায়ট, সেখানে নাকি তার হাতে রক্ত লেগে আছে। আসলে সেই রাজনৈতিক সুরাবর্তী আর এই সুরাবর্তী যে এক নয়, সেটা জানা এবং বোঝা এবং সেগুলো ধরিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার মতো মানুষজন বোধহয় এখানে বড্ড কম আছে। সেই কারণে তারা কোন সুরাবর্তীর নামে ওই রাস্তাটা হয়েছিল, কলকাতা কর্পোরেশনের যে নথি সেইটা দেখে ভাবার এবং চিন্তা করার এবং তারপরে সিদ্ধান্ত নেওয়ার সেরকম লোকজনের বড্ড অভাব। হঠকারিতা এবং একটা গুন্ডামিমূলক মস্তানিমূলক আচার আচরণ বাংলায় বড্ড বেশি দেখা যাচ্ছে। ধর্মতলায় যে গন্ডগোলটা হলো সেই জন্য মুখ্যমন্ত্রী বড় মুখ করে বললেন যে যারা যারা এই গন্ডগোল করেছেন শুক্রবারীরা, তাদেরকে এমন শাস্তি দেবো 3 পুরুষ যাতে মনে থাকে, কিন্তু 3 দিন পরে তারা ছাড়া দেবে না। 3 দিন নয়, মাত্র 2 দিন। ব্যাংশাল কোর্ট 2 দিনের পিসি দিয়েছিল, 2 দিন পরেই প্রত্যেককে জামিন মঞ্জুর করেছেন। মুখে বড় বড় কথা, কাজের বেলায় লবডঙ্কা। আসলে শুক্রবারই এই শব্দটা হঠাৎ ভারতবর্ষে বা আমাদের বাংলা অভিধানে শুক্রবারই বলে কোনো শব্দ ছিল না। শুক্রবার সপ্তাহে 7 দিনের একটি বার ছিল, কিন্তু হঠাৎ শুক্রবারই কাদেরকে বোঝাতে চেয়েছেন, কাদেরকে টার্গেট করেছেন, কাদেরকে টার্গেট করতে চাইছেন প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলা দেখছে, বাংলার মানুষ দেখছে। ফলে সেটা হতে পারে না, সেটা চলতে পারে না এইভাবে দিনের পর দিন। আমরা জানি যে লকেট চট্টোপাধ্যায়ের জন্মদিন, আমরা যতদূর জানতে পারছি তার জন্মদিন নাকি আপনার শুক্রবারে। আপনার শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি, তার জন্মদিন নাকি শুক্রবারে। আজকে শুভেন্দুর বাবার আর আপনার জন্মদিন নাকি শুক্রবারে। আজকের শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী, তার জন্ম নাকি শুক্রবারে। বলে শুক্রবারে জন্মালেই শুক্রবারই, নাকি জুমার নামাজ হয় বলে শুক্রবার নামাজ পড়ে মুসলমানরা তার জন্য শুক্রবারই, নাকি অন্য কিছু তিনি মিনিং করতেছে? তাকেই জবাবদিহি করতে হবে, তাকেই এক্সপ্লানেশন দিতে হবে যে আপনি শব্দবন্ধ কেন তৈরি করলেন, কাদের টার্গেট করলেন, কেন টার্গেট করলেন। মনে রাখতে হবে ভারতবর্ষের সংবিধান এখনো আছে। ভারতবর্ষের সংবিধান বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম কোনো বৈষম্য করা যাবে না, বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। যারা মুখ্যমন্ত্রী হোক আর বিধায়ক হোক, প্রত্যেকেই কিন্তু সংবিধানের নামে শপথ নিয়েছেন। ফলে সংবিধান মেনে চলা প্রত্যেকের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান বিরোধী যারা কথা বলবে, যারা কাজ করবে, সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা সংবিধান বিরোধী, দেশ বিরোধীও বটে। ফলে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনে গর্জে উঠবে এবং তাদের অন্যায় এবং অপকর্মের সাজা তারা একদিন না একদিন পাবেই।